তোমার বাড়িতে কে কে আছে? তুষি রোস্ট তুলে কামড় বসাই ওভাবেই বলে। দাদি আর তোমার বাবা মা? নেই। ও, তোমার দাদি কি করে? লোকের বাসায় কাজ করে। প্রতি বাড়িতে দুটো করে কাজ। তুমি বুঝি চুরি করতে? তুষি মাথা নাড়ল দুপাশে। না, পকেট কাটতাম। একই তো হলো। তুষি খাওয়া থামালো, চাইলো ক্লান্ত চোখে। চোর আর পকেটমার এক না, এটা ও আর কতজনকে কতভাবে বোঝাবে, কিন্তু মেয়েটা আজ যুক্তি দিতে গেল না। চুপচাপ খেতে নিল ফের। তনিমা মাথায় হাত রাখলেন, তখনই কোমল সুরে বলেন, তুমি কিন্তু ইয়াসিনের কথা কিছু মনে করো না। ওর রাগটা কমলেই তোমাকে ঘরে নিয়ে যাবে। তুষি হু হা করল না, তার এসবে আগ্রহ নেই। অ্যাসির ঘরে যাবে কি মশা মারতে? অনিচ্ছায় মাথাটা নাড়ল তাও। এইটুকু সময় ও বুঝতে পেরেছে তনিমা বেশ ভালো মানুষ, অন্তত ওকে খাবার এনে দিল। এর সাথে তুষি চোটপাট করবে না। তনিমা জিজ্ঞেস করলেন, আর কিছু দেব? তুষি নিঃসংকোচে প্লেটটা বাড়িয়ে দেয়। আর 2 পিস মাংস দিন না, সাথে একটু ভাত। আচ্ছা, নিয়ে আসছি। তনিমা ফেরত এলেন 2 মিনিটে, প্লেটটা সামনে রেখে বলেন, তুমি তাহলে খাও, আমি ঘরে যাই। একটু পর রেশমি এসে তোমাকে ঘরটা ঝেড়ে দিবে। আর এটা পরে তো শুতে পারবে না। আমি বরং একটা কিছু পাঠাচ্ছি। তুষি অর্ধেক শুনল অর্ধেক শোনেনি, তার মনোযোগ সবটা খাবারের উপর। তনিমা হাসলেন, বেরিয়ে গেলেন মাথা নেড়ে। শকত রুমে এসেছেন অনেকক্ষণ, এখনও কাপড় ছাড়েনি। পিঠে দুহাত বেঁধে পায়চারি করছেন নিরন্তর। কোত্থেকে যে কি ঘটে গেল, অ্যাসিড যে কেন মেয়েটাকে নিয়ে এলো বাড়িতে? এখন এই বস্তির মেয়েকে কীভাবে সমাজে পুত্রবধূর মর্যাদা দেবেন তিনি? শওকতের মেজাজে দফরফা দশা। ইয়াসিরকে এ নিয়ে কিছু বলতেও পারছেন না। হঠাৎ এহসান সাহেবের কথা মনে পড়ল ওনার। শ্যালকের অমন কাজে লোকটা কষ্ট পেয়েছেন খুব। কেমন বুকে হাত চেপে বসে পড়লেন তখন। মানুষ হিসেবে ওদিকে কি অবস্থা, একটা খোঁজ নেওয়া দরকার। শওকত বিছানার পাড়ে এসে বসলেন। টেলিফোনের রিসিভার তুলে গুজলেন কানে। রিসিভ হলো মিনিট কয়েক পর। হ্যালো। জি এহসান সাহেব বলছেন? বিমর্ষ গলায় জানালেন ভদ্রলোক। জি। আমি শওকত আলী বলছিলাম। জি ভাই সাহেব বলুন। এত কিছু পরেও আপনি ফোন করবেন আমি কিন্তু ভাবিনি। না, করার তো কিছু নেই ভাই। যা ঘটেছে তাতে তো আর আপনার দোষ ছিল না। আপনি নিজেই ছোটোখাটো একটা চক্রান্তের শিকার বলতে পারেন, সেই জন্যই। কিন্তু আমি আর কোনো ঝামেলা করিনি। প্রথম দিকে যতটা রাগ হয়েছিল, শুধুমাত্র আপনার মুখের দিক চেয়ে আপনার শ্যালককে কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এসেছি। এহসান চুপ করে রইলেন। এতগুলো কথার পিঠে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে কপালে ভাঁজ ফেলেন শওকত। শুধালেন, কিছু হয়েছে এহসান সাহেব? সময় নিয়ে উত্তর দিলেন তিনি। বাড়িতে পুলিশ এসেছিল ভাই, মাঝারকে নিয়ে গেছে। শওকত যেন আকাশ থেকে পড়লেন। পুলিশ? কেন? ইয়াসির পাঠিয়েছে, লোক ঠকানোর মামলা দিয়েছে মাঝারের নামে। শওকত চমকে উঠলেন দ্বিতীয় দফায়। কি বলছেনটা কি? জি, এই একটু আগেই নিয়ে গেল। আমার অবশ্য এসব নিয়ে মাথা ব্যথা নেই। জামিন টামিনেও ছুটব না, আপাতত মেয়েটাকে খুঁজব, তারপর দেখি না হয় কি করা যায়। দোয়া করবেন ভাই সাহেব, রাখছি কেমন? শওকত পাল্টা কিছু বললেন না। কান থেকে চুপচাপ রিসিভারটা নামিয়ে রাখলেন আগের জায়গায়। তার মাথার ভেতর ধপধপ করছে বিস্ময়ে। ইয়াসির পুলিশ পাঠিয়েছে, মামলা দিয়েছে, কখন করলো এসব? তখনই ঘরে এলেন তনিমা। শওকতকে একই জামা কাপড় পরা দেখে বললেন, এ কি, এখনো ফ্রেশ হওনি? ভদ্রলোকের ফিরতে জবাব এলো না। তনিমা পাশে এসে বসলেন। কি হয়েছে? এহসান সাহেবকে ফোন করেছিলাম, বললেন স্বার্থ নাকি ওই বাড়িতে ফোর্স পাঠিয়েছে, মাঝহারের নামে মামলা দিয়েছে প্রতারণার। তনিমা বিস্মিত হলেও গিলে নিলেন সেটুকু। ছোট্ট শ্বাস ফেলে বললেন, জানতাম এমন হবে। চিনি তোমার ছেলেকে। এইসব কি দরকার ছিল বলো তো? একজনের নামে যদি মামলায় দেবে, তাহলে ওই তুষি মেয়েটারও তো সমান দোষ আছে ওখানে। ওকে থানায় নিচ্ছেন না কেন? কি আবল তাবল বলছো? একটা মেয়ে মানুষকে জেল খাটাবে, তাও ওর বিয়ে করাবো? কিসের বিয়ে? লোক ঠকিয়ে কোনো বিয়ে হয় কোনো দিন? আসলে দেখেছো, মেয়েটা দেখতে ভালো, নিয়ে এসেছে বউ বানিয়ে। তনিমা হেসে ফেলেন, বিদ্রুপ করে বললেন, বাবা হয়ে এতদিনে এই চিনলে ওকে?
তোমার ছেলে সংসার করতে আনেননি, এনেছে মেয়েটাকে শিক্ষা দিতে। কে জানে কিসের শোধ নিচ্ছে। নিচে তো ছিল না এতক্ষণ, থাকলে শুনতে। শওকত ভুরু গুছিয়ে ফিরলেন, নড়েচড়ে বসলেন এইবার। কি হয়েছে বলো তো? তনিমা বললেন সবটা, শুনেই চৌচোরা কপালে ছুলো তার। হ্যাঁ, এ তো কিছু ঘটে গেছে, আমি তো কিছুই টের পেলাম না। তনিমা নিরস গলায় বললেন, আমার এইসব কিছুই ভালো লাগে না। শুধু শুধু মেয়েটাকে এখানে আটকে রেখে এমন করাটা কি খুব দরকারি? সেসব তোমার ছেলেই ভালো জানবে। যাকগে, তুমি আবার এসবের মাঝে ঢুকতে যেও না। যা একটা ছেলে বানিয়েছো, দেখা যাবে তার ইচ্ছে মতো কিছু না হলে তোমার সাথেও কথা বলা বন্ধ করে দিল। তনিমা কেমন করে চাইলেন, ঠোঁটটা দুদিকে ফাঁকা করে হাসলেন একটু, বললেন, একটু ভুল বললে। ও কিন্তু সামান্য কারণে তোমার সাথে কথা বলা বন্ধ করেনি, করেছিল তুমি ওর মাকে ফেলে অন্য নারীকে মজে। এ অব্দি এসেই থামলেন তনিমা, ভেজা কণ্ঠের রাশ টেনে বললেন, থাক এইসব পুরনো কথা না তোলাই ভালো। যাও ফ্রেশ হয়ে এসো। তনিমা হাত চালালেন বালিশ গোছাতে, কিন্তু শওকত আর সহজ হতে পারল না। রাতের সবটুকু অন্ধকার সারা মুখে ছড়িয়ে পড়ল অতীত নিয়ে এমন তীক্ষ্ণ খোঁচা, সরাসরি এসে বিঁধল বুকের খাজে। সেই যুবক বয়সে করা একটা ভুল এখন সারা জীবন বইতে হবে। একটা দশক বালিশ আর কাঁথা দেওয়া হয়েছে তুষির ঘুমানোর জন্য। সেসব ফুলরে সুন্দর করে বিছিয়েছে সে। আপাতত রাতটা কাটুক, দিনের আলোতে ঘরটাকে আরেকটু ঝালাই করবে না হয়। তবে তুষির বিপত্তি বাঁধল অন্য কিছুতে। রাতে পরার জন্য তনিমা একটি সুতির শাড়ি পাঠিয়েছেন, যেটা রুম ছাড়তে এসে মাত্রই দিয়ে গেছেন রেশমি। আর সেই শাড়ি নিয়ে হতাশ চিত্তে বসে আছে তুষি। এসব কি ও পরতে পারে? কোনো দিক দিয়ে কয় প্যাচ দেয় সেটাই জানে না। এমনিতেই এমন ভারে লেহেঙ্গা পরে কতবার যে হোঁচট খেতে ধরলো তার হিসেব নেই। তুষি শাড়িটাও উল্টে পাল্টে দেখে রেখে দিল আবার। এ বাড়িতে কেউ শার্ট প্যান্ট পরে না, ওকে না হয় ওসব একটা কিছু দিত, তা না। মেয়েটাও ফোঁস করে শ্বাস ফেল। সবই কপালে দোষ। এখন এই লেহেঙ্গা পরে কীভাবে ঘুমাবে? গা যেভাবে কুটকুট করছে, সারা রাত কাটাবে কী করে তুষি? তখনই মনে পড়ল ইউষার কথা। ও তো বলেছিল কিছু দরকার পড়লে রুমে যেতে। তস্ত্র উঠে দাঁড়ালো তুষি, চটপটে হাতে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বসা ঘরে নিবু নিবু টিমবাতি জ্বলছে, সবুজাব আলোতে স্পষ্ট সব। তুষি পা টিপে টিপে সিঁড়িপথ ধরল। এ বাড়িতে এখন অবধি তার আতঙ্ক দুজন। একজনকে অবশ্য তুষির অতটা গায়ে লাগছে না, কিন্তু দ্বিতীয়জন, বাপরে! তিসি হিসেব করে করে ঠিক বাদিকে দুটো রুম পর এসে থেমেছে। বুকখানায় অল্প স্বল্প দূর ভাব। মন দিয়ে চাইতে এটা যেন ঈর্ষার ঘরই হয়। ভুল করে কারো ঘরে যেন দরজা পেটালে ওকে না পিটি রুটি বানিয়ে ফেলে। তুষি দোয়া পড়ে পড়ে আস্তে আস্তে টোকা দিল দরজায়, পাশে বেশি শব্দ না হয়। ওপাশ থেকে খুব দ্রুত খুলল। ঘুমু ঘুমু চোখে বেরিয়েছে ইউষা। ওকে দেখেই বলল, তুমি? ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস জানল তুষি। যাক, ঠিক ঘরে এসেছে তাহলে। তারপর হাওয়ার বেগে ভেতরে ঢুকলো সে, ধৈর্যহীন বলল, ইউ হ্যাভিং শার্ট প্যান্ট? লং বিপদে পড়ে কামিং। মাঝপথে থামিয়ে দিল ইউষা। দাঁড়াও দাঁড়াও, আমি বাংলা বুঝি, তুমি বাংলায় বলো তুষি, কোনো সমস্যা নেই। তুষি একটু লজ্জা পেল, মাথা চুলকে বলল, আসলে এগুলো পরে শুতে পারছি না, একটা শার্ট প্যান্ট কিছু একটা দাও না থাকলে। ইউষা ব্যথিত চোখে চাইল। আমার কাছে ওসব নেই, আমি শুধু চুড়িদার পরি, নেবে? তুষি চোখ ঝাপটালো, মাঝে মাথা ঝাঁকালো পরপর। আচ্ছা, যা আছে তাই দাও। বসো। ইউষা কাবারের কাছে যাই ততক্ষণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ঘরে চোখ বলেই তুষি। কত সুন্দর এক একটা আসবাব, ঝকঝকে ফকফকে এত বড় ড্রেসিং টেবিল, সাজগোজে কত জিনিস, কত আলো। ঠিক সিনেমার নায়িকাদের মতো ঘর। ইস, তুষি তো বাস্তবে এসব কোনোদিন দেখেনি। ওর চোখ পড়ল বিছানার দিকে। আগাগোড়া সাদা বালিশ, চাদরে মোড়ানো সব, কোথাও একটু দাগের ছিটে ফোটাও নেই। তুষি এক কোণে বসলো, নরম তোষক দেবে গেল একটু। মেয়েটা মজা পেল তাতে, আবদার ছিল তৎক্ষণাৎ। কি নরম, আমি এখানে একটু শোবো গো। ইউষা তখন জামা কাপড় খুঁজছে, ছুড়ে দিল ব্যস্ত গলায়। হ্যাঁ, শোনাও না। তুষি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল, হাত পা ছড়িয়ে পড়ল। কি আরাম, এটা খাটনা তুলো। এখানে শুলে আমি টানা 4 মাস ঘুমোতে পারবো। ইউষা হাসলো মাথা নেড়ে, এগিয়ে এসে ওর মাথার কাছে বসলো। তুষি দুম করে উঠে পড়ল হঠাৎ,
ঠোঁট উল্টে বলল, না থাক, শোবো না। বেশি শুলে যেতে ইচ্ছে করবে না। তোমার মা দেখে নিলে আবার তোমাকেই বকবে। ইউষার হাসিটা মুছে গেল অমনি। মন খারাপ হলো খুব। মা আসলেই এই একটা ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন। কি এমন হতো তুচিকে ওর সাথে থাকতে দিলে? কিন্তু ওসব কথা তুলো না। প্রসঙ্গ পাল্টাতে এগিয়ে দিল জামাটা। তুমি তো আমার থেকে লম্বা, দেখো এইটা ঠিকঠাক হয় কি না। তুষি হাতে নিল কালো রঙের জামা, উল্টে পাল্টে বলল, এত জামার পায়জামা? তুমি যে বললে চুড়িদার, চুড়ি কোথায়? বোকা বোকা কথাটাই শব্দ করে হেসে উঠল ইউষা। হাত দিয়ে গলাটা টেনে দিল ওর। ইউ আর সো সুইট তুষি। তুষি হাসল। সুইট মানে ও জানে। ইউষা বলল, যাও পরে এসো। এখানে না, একেবারে ঘরে গিয়ে পড়বো। তুমি খেয়েছো? মাথা নাড়ল সে। হ্যাঁ, বদ পুলিশের মা খেতে দিয়েছে। হুম, এভাবে বলতে নেই, উনি তোমার শাশুড়ি হন। তুষির চেহারায় অনীহা। মুখ বাঁকাতেই ইউষা চোখ প্রকট করল। এমন করছো কেন বোকা মেয়ে? তোমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর একটা মেয়ের কাছে স্বামী শ্বশুরবাড়ি এরাই সব, বুঝছো? তুষি চুপ। তার চোখে মুখে বিরক্তি দেখে দীর্ঘশ্বাস ফেল ইউষা। এখন যাই বলি তোমার মাথায় ঢুকবে না, কিন্তু মনে রেখো, বাহিরের দুনিয়ার কাছে তুমি স্বার্থ ভাইয়ের স্ত্রী। তোমার নামের সাথেও জুড়ে গেছে তুষি। এই জুড়ে যা কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না। তুষি আগে পরে সব কথা বাদ দিয়ে ফট করে শুধালো। স্বার্থকে? ইউষার কণ্ঠে ক্লান্তি। ভাইয়ার ডাকনাম স্বার্থ। তুষি নাক সিটকে ভাবল। স্বার্থ না রেখে স্বার্থপর রাখলেই তো পারতো। জাহিল পুলিশের সাথে এটাই ভালো মানাচ্ছে। তাকে ভাবুক দেখে উড়োর ওপর হাত রাখল ইউষা। কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। তুমি বলো, কি বলছিলে? আমি যাই বলি, তুমি কি আদেও বুঝতে পারছো? তুষি উঠে দাঁড়ালো। না, ওসব আমার বুঝে কাজ নেই। এসব বিয়ে ফিয়ে দিয়ে কি করব? ছোট্ট একটা জীবন, খাবো দাবো ঘুমাবো আর চুরি। থামলো, জিভ কেটে বলল। না, চুরি করব না, ওসব করা ভালো না। ইউষা বলল, থাক, কথা ঘোরাতে হবে না। কি বলতে যাচ্ছিলে আমি খুব ভালো করে জানি। তবে একটা কথা বলে দিই, এটা কিন্তু পুলিশের বাড়ি। বড় চাচুও আর্মির বড় অফিসার ছিলেন। এমন বাড়িতে ভুলেও এইসব হাত সাফাইয়ের চিন্তা করতে যেও না, নিজেই বিপদে পড়বে। তুষি মাথা নাড়ল। ওকে, থ্যাংক ইউ। ইউষা উঠে আসে। আলতো করে হাত দুটো মুঠোয় নিতেই অবাক চোখে চাইল ও। মেয়েটা ভীষণ নরম গলায় বলল, তুমি একদম মন খারাপ করো না তুষি, সব ঠিক হয়ে যাবে। দেখো, ভাইয়া একদিন তোমাকে প্রচণ্ড ভালোবাসবেন। তোমাদের একটা সুখের সংসার হবে, আর মন বলছে হবেই। তুষি ভুরু কুচকে এলো নাটকীয় দশায়। নাক মুখ গুটিয়ে গেল, সাথে হাতটা ছাড়িয়ে নিল তষ্ট। জিভ বার করে ঠোঁট বিকৃতি করে বলল, ওয়াক ওয়াক। ভরকে গেল ইউষা। ব্যস্ত আওড়ালো। তোমার কি বমি পাচ্ছে? তুষি মুখের উপর বলে দেয়। পাচ্ছে, তোমার কথা শুনে পাচ্ছে। এসব কেউ বলে? ছি, আমি যাই ঘুমাবো। তারপর বেরিয়ে গেল। পেছনে হতভাম্পে নাই চেয়ে রইল ইউষা। বিবি করে ভাবল, আমি খারাপ কি বললাম? তুষি হাঁটতে একটা লম্বা হাই তুলো। চোখে চোখ পড়ল ডান পাশের কোণে এক ঘরে। দরজা অল্প ভেজানো, ঝুলন্ত পর্দা উড়ে চলার ফাঁকে সোজাসুজি বিছানা দেখা যাচ্ছে। পাশে ছোট টেবিলে ল্যাম্পশেড জ্বালানো। তুষি মাথা নামিয়ে উকি দিল ভেতরে। ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছি ইয়াসির। ও চোখ নাচিয়ে ভাবল, ও, বদ পুলিশের ঘর তাহলে এটা? তুষি আরেকটু গলা নামল পুরো ঘরের নকশা বুঝতে, কিন্তু ল্যাম্পশেডের অল্প আলোতে বিশেষ কিছু ঠাউর করা যাচ্ছে না। শুধু ল্যাপটপের সাদাটে প্রভা সরাসরি এসে পড়ছে ইয়াসিরের গৌরবর্ণ মুখে। সে মানুষ নিচের ঠোঁট কামড়ে ধরে কাজ করে ব্যস্ত। কি হলো কে জানে, কেন যেন ইউষার কথাটা মনে পড়ল তুষির। ভাইয়া তোমাকে প্রচণ্ড ভালোবাসেন। তোমাদের ভীষণ সুখের একটা ঘর হবে, দেখো। মেয়েটার গা গুলিয়ে এলো ফের, যেন ভেতর থেকে বমি ঠেলে আসতে চাইছে। তুষি ভালোবাসার অত শত বোঝে না, তবে বোঝে ইয়াসিরের ভালোবাসা মানে ওর বমির সমান। এই মুহূর্তে একটা সুনামি আসাই যদি ওর পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায়। আর তাতে যদি ইয়াসির শুধু বেঁচে থাকে, তাও এই পদের ভালোবাসা ওর কোনো দরকার নেই।
রাতে তুষির ভালো ঘুম হয়নি, এত মশা, ও তো মশারি ছাড়া ঘুমোতেই পারে না। তারপর ইঁদুরের অত্যাচার, একবার এদিক থেকে ছোটে তো অন্যবার ওদিক থেকে এদিক, সব মিলিয়ে এক ফোঁটাও এক করেনি চোখ দুটো। কখনো আবার দাদির চিন্তায় বুক শুকিয়ে বসেছে, কখনো নিচের শোকে কপাল চাপড়েছে তুষি। সেই কাক ভরে ঘুম এলো একটু, অথচ ঠিক ঘণ্টাখানেকের মাথায় একদলা পানির ঝাপটা আচমকা উড়ে পড়ল মুখে। ধরপড়িয়ে উঠে বসল তুষি। ভিজে চুপচুপে শরীর পানে চাক হকচকিয়ে গেল। ছাদ কি ফুটো হয়ে গেছে? বৃষ্টি পড়ছে কোত্থেকে? তখনই কর্কশ কণ্ঠে বলল কেউ। এই যে মহারানী, ঘুম ভাঙলো আপনার? তুষি তৎপর পাশ ফিরে চাইল। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন রেহনুমা, অন্য হাতে একটা জগ। ওটার পানি মেরেছিল মুখে। ও ঝট করে উঠে দাঁড়ালো, তেতে বলল, ইউ মাই মুখে ওয়াটার ছুলেন কেন? হ্যাঁ, হু গিভিং দিস সাহস? রেহনুমা দুই ভুরু উঁচিয়ে পড়লেন। বাবা, আমার সাহস নিয়ে কথা বলছো? স্বার্থকে ডাকবো নাকি? তুষি নিভে গেল। চুপসে যাও ভেজা মুখটা মুছল হাত তুলে। রেহনুমা ঠোঁট টিপে হাসলেন, পরপর গম্ভীর গলায় বললেন, তাড়াতাড়ি রান্নাঘরে এসো, নাস্তা বানাতে হবে। তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল। কণ্ঠ স্ত্রীকে নিয়ে বলল, নাস্তা বানাবো আমি? জি হ্যাঁ, আপনি। স্বার্থ কাল কি বলেছিল ভুলে গেছেন মহারানী? সবাই খেয়ে বের হবে, তাড়াতাড়ি এসে উদ্ধার করুন আমাকে। রেনুমা চলে গেলেন। তুষি লালচে ঠোঁট চূড়ায় উঠে বসল, দুকি দুকি মুখ করে ভাবল, নাস্তা বানান করতেই পারি না, আবার বানিয়ে খাওয়াতেও হবে। ঘরে বাইরে থেকে হুঙ্কার এলো তক্ষুনি। কি হলো, আরেক জগ পানি আনবো নাকি? তুষি তড়িঘড়ি করে পেরিয়ে এলো বাইরে। রান্নাঘরে এসেই ঠোঁটটা সরে বসলো দুদিক। রান্নাঘরও এত বড় হয়? মা গো মা, বস্তিতে ওদের শোবার ঘরটা তো এর অর্ধেকও হবে না। সত্যি বাবা, বড়লোকদের বিরাট কারবার। সত্যি বাবা, বড়লোকদের বিরাট কারবার। ইস, রাতে তুষিকে এখানে শুতে দিলেও হতো। রেশমি বটিতে আলু কোচাচ্ছে, তার মুখে কালকে চিন্তার লেশমাত্র নেই। রেনুমা বলেছেন ওকে বিদায় করা হবে না। এত বছর ধরে কাজ করছে বাড়িতে, একটু আন্তরিকতা তো প্রাপ্য। তবে অন্য যে ছোটা বুয়া ছিল তাদের আজকে ছাড়িয়ে দেবেন তিনি। তনিমা রান্নাঘরে ছিলেন, তুষিকে দেখে বলেন, এ কি, তুমি এখানে কেন? রেহনুমা জানালেন। ও আজকে সকালে নাস্তা বানাবে। চলসূচক শব্দ করলেন তিনি। উফ, কি শুরু করেছিস ছোট? স্বার্থ বলল আর তুইও লেগে পড়লি। আপা শোনো, তুমি এসবের মাঝে এসো না। তুমি অতিরিক্ত মহান। স্বার্থ যা করছে তা তো ভুল নয়। এই মেয়ের আসলেই একটা চরম শিক্ষা দরকার। তুমি যাও তো আপা, ঘরে যাও। আজকে তোমার এখানে কোনো কাজ নেই। নাস্তা হয়ে গেলে আমি তোমাকে খেতে ডাকবো। কিন্তু কোনো কিন্তু না, যাও যাও। রেনুমা ঠেলে ঠুলে পাঠিয়ে দিলেন ওনাকে। যেতে যেতে তুষিকে নিবিড় চোখে দেখলেন তনিমা। দাঁত দিয়ে নখ কাটছে তুষি, ফ্যালফ্যাল করে দেখছে চারপাশ। ভদ্রমহিলা একচোট শ্বাস ফেলে ভাবলেন, এত বড় মেয়ে, কাজ বাস তো জানার কথা না। রেনুমা ময়দার বয়াম এগিয়ে দিলেন, হুকুম ছিলেন হাস্যহীন। নাও আটা মাখো, সবার জন্যে পরোটা হবে। তুষির সরল প্রশ্ন। কোথায় মাখবো? বিরক্ত চোখে চাইলেন তিনি। তুষি গলা উঁচিয়ে মাথাটা দেখল একবার, নিষ্পাপ কণ্ঠে বলল, মাথায় মাখলে চুলে লেগে যাবে না? রেহনুমা তাজ্জব হতভম্ব নেত্রে রেশমির মুখখানা দেখলেন। কাজ বাদ দিয়ে সেও অদ্ভুত চোখে চেয়ে পরপরই রেগেমেগে বললেন, ফাজলামো করছো আমার সাথে? জীবনে পরোটা বানাওনি? তুষি ঘাড় নাড়ল দুদিকে। না। কি করেছো তাহলে শুনি? জবাব এলো ফটাফট। খেয়েছি, ঘুমিয়েছি আর পকেট মেরেছি। নাক কুচকে নিলেন রেহনুমা। ইস, লজ্জাও নেই, আবার মুখ মেলে বলছে এসব। যাও একটা বাটি নিয়ে এসো। তুষির গাইগুই করল না, চুপচাপ একটা ছোট্ট পিরিচ নিয়ে বাড়িয়ে দিলেন সামনে। কপালে ঠাস করে মারলেন রেহনুমা। এটা দিয়ে কি হবে? এতটুকুতে কি এত মানুষের জন্য ময়দা গলা যায়? তুষি ঠোঁট গোল করে বলল, ও, গুলতে হবে? তাহলে বালতি নিয়ে আসি। ভদ্রমহিলা আশ্চর্য চোখে বলেন, বালতিতে ময়দা গুলবো? এই মেয়ে, তুমি কি পাগল না শেয়ানা? যাও বড় একটা গামলা নিয়ে এসো, ওই সেলফে রাখা আছে দেখো। তুষি মাথা নাড়ল, খুঁজে খুঁজে এনে দিল একটা। রেনুমা ময়দা ঢাললেন তাতে। জগটা ওর পাশে দেখে বলেন, এবার এর মধ্যে পানি দাও। তুষি মাথা ঝাঁকায়। জগটা তুলতেই পুরো পানি ভকভক করে ঢেলে দেয় ভেতরে। রেহনুমা আর্তনাদ করে উঠলেন। এমা, এটা কি করলে? তুষির কণ্ঠে
অবোধ ভাব। আপনিই তো বললেন পানি দিতে। এতটা দিতে বলেছি? কতটা তাও তো বলেননি। রেনুমা মাথায় হাত দিলেন, হা হুতাশ করে বলেন, হাই হাই, এই মেয়েকে দিয়ে আমি কি কাজ করাবো? এ তো দেখি কাজে একেবারেই লবডঙ্কা। এতক্ষণে কাণ্ড কারখানায় তিতি বিরক্ত রেশমি কাজ ফেলে উঠে দাঁড়ালো সহসা। খালা, আমনে আমার দেন, এই মাইয়া কিচ্ছু পারে না। রেনুমা গো ধরে বলেন, পারে না বললেই হবে? ওকে দিয়েই করাবো আমি। তাহলে আজ আর খাওয়ান লাগবো না, একটু পর না সবাই বাইর হইব। ভদ্রমহিলার তেজি চোখ নিভে গেল, পক্ষান্তরে ততটাই চকচকিয়ে উঠল তুষি। যাক, ওর তাহলে আর নাস্তা বানাতে হবে না, এ ফাঁকে বরং রুমে আর একটু ঘুমানো যাবে। রেনুমা তখনই বলেন, ঠিক আছে যাও, তুমি গিয়ে সিঁড়িগুলো মুছে ফেলো, বসার ঘরটাও মুছবে। তুষির চোখ কপালে, হতবাক আওড়ালো। আমি ঘর মুছবো? পরপরই ফুঁসে উঠল মেয়েটা। ইউ জানেন হু মিস তুষি, বস্তির ওয়ান সেলিব্রিটি তুষিকে দিয়ে হোম মোছাবেন? রেহনুমা কটকটিয়ে চাইলেন। যাবে না সার্থকে ডাকবো? তুষি সদ্য তোলা ফোনাটা ফের নেমে গেল, ঠোঁট উল্টে বলল, যাচ্ছি। তুষি ভেঙচি কাটল, বসা ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুমে ঢুকে ট্যাপ চালো পানির। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে, দাঁত চেপে পিড়পিড় করলো। বদ পুলিশের বাচ্চা, বাড়িতে নিয়ে এসে যৌথ প্রচেষ্টা অত্যাচার করছিস তো? শালা তোর প্যান্টের ভেতর পিঁপড়া ঢুকুক, কামড়াতে কামড়াতে তোর বংশবৃদ্ধির ক্ষমতা শেষ করে দিক শালা কোথাকার। বড়সড় বালতিটার অর্ধেক পানি ভরে টানতে টানতে নিয়ে এলো তুষি। বসে ঘরে তখন কেউ নেই, অমনি একটা বুদ্ধি আলো জল করে উঠল মাথায়। এ ফাঁকে বেগে গেলে কেমন হয়, কেউ দেখবেও না, জানবো না। তুষি চারপাশটা দেখে ছুটে গেল সদর দরজার কাছে। সিট কিনে নামিয়ে হাতলটা টানলো অনেকবার, না খুলছে না। ও সবভাবে টানলো, বসে দাঁড়িয়ে কাত হয়ে গায়ের পুরো জোর খাটেলেও দরজা খোলার নাম নেই। এত শক্ত কেন? কোত্থেকে হাসির শব্দ ভেসে এলো তখনই। তুষি ঘাবড়ে গেল, ফিরে চাইল গোল চোখে। আরিন নিচে নামছে, হাসতে হাসতে বলল, পালানোর চেষ্টা করে লাভ নেই, ওটা লক করা। ব্যাস, তুষির সমস্ত জোড়াজড়ি শেষ। হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের মতো নেতি এলো মুখটা। আইরিন এসে সোফায় বসলো, বলল কর্কশ গলায়, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাজ করো, যাও ঘরটা মুছে তারপর আমাকে 1 কাপ চা দিয়ে যাবে। তুষি বিরক্ত হলো, রাগ করলো না, চুপচাপ বালতির ভেতর ন্যাকড়া ডুবিয়ে মোছা শুরু করলো। আইরিন চোখ ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। মেয়েটাকে জ্বালানো একটা দারুণ বুদ্ধি পেতেই উঠে গেল কোথাও, ফিরল সেকেন্ড কয়েক। পায়ে বাইরে পড়া জুতা, বিশাল বড় ড্রয়িং রুমের মেঝেতে ঝিলমিল করছে জল। দুহাটু গেড়ে মনোযোগ দিয়ে মুছছিল তুষি। আইরিন কুরুর হাসলো। যে জায়গাটা সবেমাত্র মুছেছে তুষি, সে চকচকে টাইলসের জুতা পাড়া দিয়ে হেঁটে গেল। তারপর জুতোর ভারী শব্দের সাথে মুহূর্তে কাদামাটির ছাপ বসলো তাতে। আইরিন কিছু দূর গিয়ে থামলো, ডাকলো ওকে। এই যে এই দিকটা মোছো। তুষি ঘাড় ফিরে চাইল, সদ্য পরিষ্কার করা মেঝেতে গোটা গোটা জুতোর ছাপ। আকাশ থেকে পড়ল মেয়েটা। এ বাবা, এসব কে বলতে গিয়ে চোখ পড়ল আইরিনের পায়ে, সাথে মিটি মিটি হাসছে সে। তুষির মেজাজ চটে গেল, নাক ফুলিয়ে বলল, এত কষ্ট করে মুছলাম আর তুমি ইচ্ছে করে নোংরা করলে? আইরিন বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়ালো, ঠোঁটের কোণ জল জল করছে চতুরতায়। হ্যাঁ, আসলে আমি তো রাজকুমারী, নোংরা মেঝেতে আমার পরিষ্কার পা ফেলতে ইচ্ছে করছে না। তুষি আর কিছু বলল না, বাথে না এসে আবার মুছল জায়গাটা। কিন্তু আইরিন দমেনি, সঙ্গে সঙ্গে আবার কয়েক পা হেঁটে গেল সে। ফের জুতার চিহ্ন দগদগে তুলল সেথায়। তুষি চোখ বুজে শ্বাস ফেল, খুব কষ্টে ঠান্ডা রাখলো নিজেকে। আবার হাত ছড়িয়ে মুছল ওটুকু, কিন্তু আবার জুতা পরে হেঁটে গেল আইরিন। এবার আর চুপ থাকা গেল না, দুম করে উঠে দাঁড়ালো তুষি, কটমটিয়ে বলল, কি শুরু করেছো তুমি? ঘর ময়লা কেন করছো? আইরিনের স্বর রুক্ষ, চিবিয়ে চিবিয়ে বলল, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এটা আমাদের বাড়ি, জুতো পরবো কি পরবো না সেসব আমি বুঝবো। আমি মালকিন আর তুমি কাছের মেয়ে, যতবার ময়লা করবো ততবার মুছবে। তুষির মুখটা থম মেরে গেল, ঘোর অমানিসার ছেয়ে এলো সবটা। এরপরই ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। এই হাসা মানে আইরিন বোঝেনি। ততক্ষণে তার নজর পড়ল তকতকে সেইটা। তুষি একটু আগেই মুছেছে ওসব। ও ঝটপট কয়েক পা এগোলো নোংরা করবে বলে, আচমকা পিছু ডাকলো তুষি। আইরিন থামে, ফিরে যায়। তুরন্ত নোংরা জল ভর্তি বালতিটা তুলেই ঝপাট করে ওর গায়ে ঢেলে দিল তুষি। এই যে রাজকুমারী। মেয়েটা হক চকলো, স্তব্ধ হলো। জোর বুদ্ধি নাই, নিজেকে দেখলো একবার। সারা শরীর ময়লা পানি দিয়ে চুপচুপে দশা। এতক্ষণ তুলে যে জল দিয়ে ঘর মুছেছে
সেই সবটা তার শরীরে। তুষি দুহাত ছেড়ে বলল, নাও, তোমার পরিষ্কার পায়ের মতো শরীরটাও পরিষ্কার করে দিলাম। আশা করছি এই আত্মাটাও ধুয়ে যাবে এবার। হুঁশ ফিরতেই আর্তনাদ করে উঠল আইরিন। এটা কি করলে? আমার চুল, আমার জামা। হা হা করে হেসে উঠল তুষি, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, আমার পেছনে লাগা। আমি কি জিনিস তুমি জানো? মজা বোঝো এখন? আইরিন চিরবির করে উঠল, চেঁচিয়ে বলল। ছোট লোক, অসভ্য মেয়ে কোথাকার, তোমাকে আমি। বলতে বলতে তেরে এলো কয়েক পা, তখনই ছুটে এলো এক নির্ভার স্বর। কি হচ্ছে এখানে? তড়ি থামলো সে। থামলো তুষির হাসিটাও। ইয়াসিকে দেখেই গুটিয়ে গেল একটু। সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়িয়েছে মানুষটা। আরিন নালিশ করার একটা জব্বর সুযোগ পেল, তস্ত্র বেগে গিয়ে থামলো ওর সামনে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন না ভাইয়া, এই বস্তির মেয়েটা আমাকে নোংরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমার জামা কাপড়ে কি অবস্থা করেছে একবার দেখুন। ইয়াসির এক পলচেই চোখ সরিয়ে ফেল। আইরিনের গায়ে টু পিচের গেঞ্জি সেট ভিজে যাওয়ায় একদম শরীরে সেটে গেছে। তারপর ঠান্ডা নজর তাক করে তুষির দিকে ফেল। তড়িৎ মাথা নুইয়ে নিল মেয়েটা। ভেতর ভেতর সংখ্যা জাগলো খুব। শাকচুন্নিটা বোধহয় পথ পুলিশের বন্টন হবে এই রে। পুলিশের বোনের গায়ে নোংরা জল ছেটালো। এ নিয়ে এখন আবার ওকে কোন শাস্তি না দিলেই হয়। তুষি মাথা নত, চোখ দুটো চকচক টাইলছে, খড়খড়ে কাঠে নাই শুকিয়ে বসেছে মুখখানা। ভেতর ভেতর মানসিক প্রস্তুতির একটা প্রখর দ্বিধাদ্বন্দ্বে বেচারি। অ্যাসিড তো ওকে দু চোখে দেখতে পায় না। কাল যা যা বলে গেছিল, তারপর তুষি হিসেব নিকেশ একটু অন্তত বুঝেছে। বদ পুলিশের বরফ দুটো চোখ হলো গুঁড়ো গুঁড়ো বালি। সে মানুষ এখন নিজের বোনের দোষে যে দেখবে না, সে তো জানা কথাই না। সব অন্যায় ওরই হবে, ওই হবে আসামি। একটা বিস্তর শাস্তির প্রস্তুতি মনে মনে নিয়ে তুষি দীর্ঘশ্বাস পেল। মনোযোগ দিয়ে ভাবতে বসলো এখন ওকে ঠিক কী সাজা দিতে পারে। তার ভাবনার ইতি ঘটল ইয়াসিরের কথাই। খুব শান্তভাবে বলল, কি হয়েছে? আইরিন উত্তেজিত, শরীরের রগ টকবক করছে রাগে। ক্ষুব্ধ চিত্তে বলল, এই মেয়ের আপনি একটা বিচার করুন ভাইয়া। আমাদের বাড়িতে বসে আমাদের সাথে বেয়াদবি করছে। সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছিলাম আমি, আর কি করেছে দেখুন। ইয়াসির সব কথা এড়িয়ে আদেশ ছিল স্পষ্ট। ডোন্ট শাউট আইরিন, আমি কানে শুনতে পাই। তুমি কথা আসতে বলো। মেয়েটা একটু মিয়ে গেল। ইয়াসিরকে রাগানো যাবে না। আজ তুষিকে একটা জব্বর শাস্তি দেওয়াতেই হবে। তার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রেহনুমা, উপর থেকে তনিমা, ইউষা, এমনকি মিন্তু এলো। ঘুম জড়ানো দুটো চোখ নিয়ে কোনো মতে এসে থামল সে। অয়ন বাড়িতে নেই। তার ক্যাম্পেইনের তারিখ আজ থেকে শুরু। খুব ভোরে বেরিয়েছে তাই। তবে চিৎকার শুনেও বাড়ির বাকি পুরুষরা এলেন না, আর না এলেন জয়নব। তনিমা হন্তদন্ত পায়ে নিচে এসে পড়লেন। বলতে বলতে চোখ পড়ল চোরের মতো চেহারা বানানো তুষির ওপর। অল্প স্বল্প সংখ্যা ভিল মনে। ভীত গলায় বললেন, কি হয়েছে? আবার কি হলো? তুমি কি কিছু করেছো তুষি? তুষি জবাব দিল না। নিশ্চুপ মেয়েটাকে দেখে যা বোঝার বুঝে ফেল ইউষা। তার রাঙ্গা ঠোঁট উল্টে বসলো তাতে। ইস, নির্ঘাত তুষি কোনো ব্যাপার নিয়ে কেষ্টেস খেয়েছে। এখন কি হবে? রেনুমার প্রশ্নবিদ্ধ চোখ জোড়া ধপ করে ওঠে। খোঁচা মেরে বলেন, এই তো আপা, এই কদিনেই তাহলে বুঝে গেলে যে এই মেয়ে সুবিধের নয়। দেখেছো, আমার কথা মিলল তো? তুষি এবার মুখ খুলো মিনছে গলায় বলল, আমার কি দোষ? হট ডু আই আরিন ধমকে উঠল মাঝপথে। তুমি চুপ করো, তোমার কথা এখানে কেউ শুনতে চায়নি। দেখো না ছোট মামি, আমি এখানে চুপচাপ বসেছিলাম। ও কাজে এত ফাঁকিবাকি করছিল দেখে একবার শুধু বললাম যে ওই দিকটা মোছো, তাতে আমার গায়ে নোংরা জল ফেলে দিল। কত বড় অসভ্য একবার ভাবো। রেহনুমা তেতে উঠলেন। কি এত বড় সাহস! আমাদের বাড়ির মেয়ের সঙ্গে অভদ্রতা! তুষি যেন আকাশ থেকে পড়ল, হা করে বলল। কি মিথ্যুক মেয়ে গো তুমি! তুমিই তো আমার ফের কথা কেড়ে নিল আইরিন। আবার কথা বলছো? তোমাকে চুপ থাকতে বলা হয়েছে না? কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। ইউষার ভারী মেজাজ গরম হলো। আইরিন বয়সে বড় দেখে তর্কে গেল না, তাও মিন্তুর মনে কৌতূহল। অবাক হয়ে বলল, কাজের মেয়ে? উনি তো আমাদের ভাবি। তুমি কাজের মেয়ে কেন বলছো আইরিন আপু? রেনুমা চোখ রাঙিয়ে বলেন, এই, তুই এখানে কেন? কতবার বলেছি বড়দের কথার ভেতর থাকবি না। যা ঘরে গিয়ে হাত মুখ ধো যা। মিন্তু গাল ফোলালো। এখানে থাকার প্রচণ্ড ইচ্ছেটা তার চাপা দিল মায়ের ভয়ে। মাথা নুয়ে চুপচাপ চলে গেল ঘরে। তনিমা নরম গলায় শুধালেন, তুষি, তুমি
কেন ওকে ভিজিয়ে দিয়েছো? মেয়েটা সাফাই দেওয়ার সুযোগ পেলে একটু উদ্বেগ নিয়ে বলতে গেলে ফের কথা টেনে নিল আইরিন। বড় মামি, তুমি ওকে কেন জিজ্ঞেস করছো? আমি তো বললাম ও ইচ্ছে করে এমন করেছে। বস্তিতে থাকা মেয়ে ছেলে কি এসব ভদ্রতা জানে? ক্লাসনেস ভিখারি মেয়ে। অমনি তপ্ত স্বরে বাক্য ছিল ইয়াসির। কিপ ইয়োর মাউথ শট আইরিন। কে কি করেছে উপর থেকে আমি সবটা দেখেছি। ব্যাস, আইরিনের সব কথা শেষ। বড়সড় একটা তালা ঝুলে পড়ল মুখে। এক চোট বিস্ময়ে থতমত খেল। থেমে থেমে বলতে গেল, না মানে